গাজায় যুদ্ধবিরতি নিয়ে যেখানে গত বেশ কয়েক মাস ধরে আলোচনা চলছিল, সেখানে নতুন মোড় নিয়েছে যুদ্ধ পরিস্থিতি। ইসরায়েল পূর্ণ উদ্যমে হামলা চালিয়ে যাচ্ছে লেবাননে এবং তার সঙ্গে যুক্ত হয়েছে ইরানের সঙ্গে যুদ্ধ অবস্থা। সবকিছু মিলে মধ্যপ্রাচ্য পরিস্থিতি চরম উত্তাল এবং একই সাথে বাইডেন প্রশাসনের মধ্যপ্রাচ্যে কিংবা গাজায় যুদ্ধবিরতির যে প্রস্তাবনা কিংবা যে পরিকল্পনা, সেটি কিন্তু হোঁচট খেলো, বড় ধরনের হোঁচট খেয়েছে এবং একই সাথে সেটি প্রভাব ফেলতে যাচ্ছে আগামী প্রেসিডেন্সিয়াল নির্বাচনেও। কারণ কামালা হ্যারিসের জন্য যে কয়েকটি বিষয়কে চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে, তার মধ্যে অন্যতম বাইডেন প্রশাসন কতটা যুদ্ধবিরতির পরিকল্পনায় এগুতে পারলো, কিংবা ইরান এতদিন পর্যন্ত তাদের নিয়ন্ত্রণে অনেকটুকু থাকলেও শেষ পর্যন্ত ইরানের এই হাত থেকে বেরিয়ে যাওয়া, সেটিও তাদের নির্বাচনের প্রভাব ফেলবে। এইসব বিষয় নিয়ে আমরা কথা বলবো। একেবারে এই শেষের দিকে আমরা হয়তো বাংলাদেশ পরিস্থিতি নিয়েও কিছুটা আলোচনা করার চেষ্টা করব। টিভেন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আমি এহসান চুয়াল। আমাদের সাথে বিশেষজ্ঞ অতিথি হিসেবে যুক্ত আছেন মনমত ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর গোলাম এম মাতবর এবং একই সাথে যুক্ত আছেন স্ট্যান্ডার্ড এক্সপ্রেসের সিও মোহাম্মদ মালেক। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। যেটি আমরা সূচনায় বলছিলাম যে লেবানন পরিস্থিতি, তার সাথে ইরানের সংযুক্ত হওয়া এবং গাজায়ও পূর্ণ উদ্যমে ইসরায়েলে হামলা চলছে। গত 24 ঘন্টায় যে তথ্য আমাদের কাছে আছে, সেখানে হলো যে 99 জন গাজায় নিহত হয়েছে ইসরায়েলের হামলায়। আহত হয়েছেন 169 জন। এটা নিয়ে গত 7 বছরে 7 অক্টোবর থেকে এখন পর্যন্ত 41,788 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। 7 অক্টোবর কিন্তু সামনে চলে আসছে, 1 বছর পূর্ণ হচ্ছে। আহত হয়েছেন 96,000-এর বেশি, অর্থাৎ প্রায় লক্ষাধিক মানুষ আহত হয়েছেন। যেখানে আমাদের মূল ফোকাস ছিল গাজায় যুদ্ধবিরতি, তার সঙ্গে যখন লেবানন যুক্ত হয়, ইরান যুক্ত হয়, প্রফেসর গোলাম এম মাতবর আপনার কাছে জানতে চাই, সেটি হলো যে এই পরিস্থিতিকে হাতের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে কিনা। ধন্যবাদ। আসলে দেখুন, এটা পরিস্থিতিটা এখন সত্যি কিন্তু ভয়াবহ এবং আমি মনে করি এটা নিয়ন্ত্রণের বাহিরে। আপনি এক্স্যাক্টলি ভালো কথাটাই বলেছেন, যে ভালোভাবে সংজ্ঞায়িত করেছেন এটা। কারণ দেখুন, এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে যে নিষ্ক্রিয়তা। এখানে বলা হচ্ছে বারবার এই সিজ ফায়ারের কথা বলা হচ্ছে, বারবারই একটা টু স্টেট সলিউশনের কথা বলা হচ্ছে, বারবারই একটা নতুন একটা এগ্রিমেন্টের কথা বলা হয়েছে, বাট নোবডি ইজ ডুইং এনিথিং। ইটস অল অ্যাবাউট লিপ সার্ভিস। এখানে আমি সবচেয়ে বড় কথা যেটা বলবো, যে ইটস নট অ্যাবাউট ইসরায়েল, ইটস অ্যাবাউট ইউনাইটেড স্টেটস। অর্থাৎ যুক্তরাষ্ট্রের ভূমিকাটা হচ্ছে এখানে সবচেয়ে মুখ্য। দেখুন, বারবার বলছে যে উই আর ওয়ার্কিং অন এগ্রিমেন্ট, উই আর working on treaty, ceasefire, but it's not taking anywhere, it's not going anywhere. সো এই যে কালেক্ষেপণটা যেটা হচ্ছে, সেটা হচ্ছে ইসরায়েলের জন্য আমি মনে করি একটা মোক্ষম সময়। এবং জানি না ইজ দেয়ার হিডেন এজেন্ডা বিটুইন দ্য কান্ট্রিজ। আই হ্যাভ নো আইডিয়া ইন ফেভার অফ ইসরায়েল। কিন্তু পরিস্থিতিতে যেটা মনে হচ্ছে যে এইটা একটা কিন্তু আপনার আঞ্চলিক একটা যুদ্ধ অলরেডি কিন্তু জড়িয়ে পড়ছে। আপনি দেখুন, ওয়েস্ট ব্যাংকে করতেছে, তারা ফায়ার করছে, বৈরুতে বোম্বিং করছে, গাজা তো শেষই করে দিল, ইরানেও করেছে, ইয়েমেনেও করেছে। সো এবং দেখুন, এটা ফুল স্কেল একটা কিন্তু ওয়ার কিন্তু রূপ নিতে পারে। সিকিউরিটি কাউন্সিলও বারবার বলা হয়, কিন্তু ইটস ওয়ান স্টেপ ফরওয়ার্ড, টু স্টেপ ব্যাকওয়ার্ড। সো দিস ইজ আলটিমেটলি আমি মনে করি পুশিং টুয়ার্ডস এ কাইন্ড অফ দ্য আই ডোন্ট নো মেবি অনেকে বলে থার্ড ওয়ার্ল্ড ওয়ারের দিকে যাচ্ছে কিনা, বা ডেফিনেটলি এটা আঞ্চলিক রিজিয়নাল একটা বিরাট টেনশন এবং স্ট্রেসের ব্যাপার, এবং ফর দ্য হোল ওয়ার্ল্ড। সবচেয়ে বড় কথা এখানে মূল্যবান যেটা আপনি বলেছেন জুয়েল, যে 41,788 পিপল অলরেডি কিলড। আপনি এবং দেখুন, ওয়েস্ট ব্যাংকে বোধহয় আজকে দেখলাম কত 100 কত যেন অলরেডি কিলড, 99। So this is what actually they are doing continuously, and nobody is saying anything. The world যে পার্টনার গুলো যারা সিকিউরিটি কাউন্সিলের মেম্বার আছে, nobody coming forward, just actually নিন্দা করছে। আপনি দেখুন, জাতিসংঘে যখন নেতানিয়াহু সম্পর্কে দেখেন, লোকালি ডোমেস্টিক্যালি আমি বলি, তার এগেইনস্টে কিন্তু অনেক কিছু আছে, প্রোটেস্ট আছে, এটা ইটস অল অ্যাবাউট ডেমনস্ট্রেশন। আমার কাছে মনে হয় এগুলো সব ফেক। পর্দার অন্তরালে কিন্তু তার সব এক, অর্থাৎ তাদের একটাই বোধহয় প্ল্যান। আমার কাছে যেটা এখন মনে হয়, যে জাস্ট অকুপাই দ্য হোল থিং। ওই যে রিভার টু সি যেটা বলে না, দ্যাটস হোয়াট অ্যাকচুয়ালি দেয়ার প্ল্যান, তাদের কার্যকলাপে যেটা আমার মনে হচ্ছে আর কি। তো নেতানিয়াহু দেখেন, যখনই কিন্তু জাতিসংঘে অ্যাড্রেস করলো, ইউএন জেনারেল অ্যাসেম্বলিতে আসলো 79 সেশনে, অনেকে বেরিয়ে গিয়েছেন, প্রোটেস্ট করেছেন, but it doesn't say anything. Clearly he said there that this is what they are going to continue. এবং এখানে যুক্তরাষ্ট্র বলেন, সবচেয়ে বড় কথা ইউনাইটেড কিংডম সাথে বলছে উই আর উইথ ইউ ইসরায়েল।
আপনি এত উস্কানিমূলক এইগুলো আরো, এবং এই কান্ট্রিগুলাই সবাই মনে করে যে যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি দে উইল কাম ফরওয়ার্ড। ইনস্টিড আমরা দেখি যখন একটু বেশি টেনশন হয়ে যায়, যখনই দেখা যাচ্ছে যে গাজার পক্ষ হয়ে অর্থাৎ প্যালেস্টাইনের পক্ষ হয়ে যখন ইরান বা টার্কি কোনো কথা বলেন বা ইয়েমেন থেকে কোনো কিছু করেন, তখন কিন্তু সাথে সাথে কিন্তু এরা বলে যে প্রেসিডেন্ট বাইডেন তো অলরেডি বলে দিয়েছেন যে যুক্তরাষ্ট্রের যারা ওখানে যে যোদ্ধারা আছে তাদেরকে বলছে যে প্রয়োজনে হেল্প করার জন্য। সো হোয়াট ইজ দ্যাট সেইং? সো দ্য মেসেজ নিড টু বি ক্লিয়ার, এবং অনেস্টি সিনসিয়ারিটির অভাব হচ্ছে এই ক্ষেত্রে আমি বলবো, এবং এতে কিন্তু ক্যাজুয়ালিটিস আরো হবে। ফুল স্কেল যাবে কিনা আই ডোন্ট নো। এবং আলটিমেটলি আমার কাছে যেটা মনে হয়, হোয়াট অ্যাকচুয়ালি নাতানিয়াহুস প্ল্যান, that the murderer's plan is eventually to go to Iran. I think এটা সহজে তো একবারে যেতে পারছে না, সে ঘুরে ফিরে, কিন্তু আলটিমেটলি ইজ ফোকাস ইজ দেয়ার। এবং সে তো জানে যুদ্ধ তো সে করবে না, যুদ্ধ তো করবে ইউনাইটেড স্টেটস। যখনই তারা এটাতে যাবে সাথে সাথে কিন্তু যে ইরান তো বসে থাকবে না, ইরানেই যখনই ফাইট করবে সাথে সাথে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র এবং তাদের যে অ্যালাইস, নেটো অ্যালাইস সবগুলো যাবে। সো হোয়াট ইজ দ্যাট সেইং? এদিকে আপনার দেখেন চায়না, রাশা কথা বলে, এগুলো আমি আই ডোন্ট কাউন্ট ভেরি মাচ অন দেম। অ্যাটলিস্ট তারা দে আর ট্রাইং টু হোল্ড অপোজিশন, একটা তার ডিসেন্ট ভয়েস আছে বা অপোজিট ভয়েস আছে দ্য ইউনাইটেড নেশন, যেখানে কথা মানে টক ফর দ্য সেক অফ টক, নাথিং, নো ডেলিভারেবল। সো দ্যাট ইজ হোয়াট ইজ দ্য কনসার্ন টু মি। এবং আলটিমেটলি দেখুন, উই আর অল পেইং ফর ইট, আওয়ার ট্যাক্স পেয়ার্স মানি ইজ গোয়িং দেয়ার, দ্য ইউনাইটেড স্টেটস। অল আমরা অস্ত্র দিচ্ছি, আমরা টাকা দিচ্ছি, আমরা ইন্টেলিজেন্স শেয়ার করছি। দ্যাট ইজ দ্য আনফর্চুনেট থিং। এবং জো বাইডেন কিন্তু আমি দেখি কোনো সময় জোরালো ভাবে কিন্তু আসছে না যে ইউ ক্যান নট ডু ইট, একবার বলে বলে চুপ করে যায়, এর ভিতরে কিন্তু দে আর অ্যাকমপ্লিশিং দেয়ার গোল, এবং যার ফলে আজকে ক্যাজুয়ালিটিস এত গেছে। আপনি জাতিসংঘের ভূমিকার কথা বলছিলেন, যদিও আমরা দেখেছি যে গতকালকেই উল্টো জাতিসংঘের মহাসচিবকেই ইসরায়েল অবাঞ্ছিত ঘোষণা করছে। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী বলছেন যে অ্যান্টনি গুটেরেস তিনি অবাঞ্ছিত, তিনি ইসরায়েলে প্রবেশ করতে পারবেন না। তো এবং তারা কাউকে কেয়ার করে না। ইউনাইটেড নেশনের যে সেক্রেটারি জেনারেল কিন্তু টাইম টু টাইম কিন্তু স্টেটমেন্ট দিয়েছে হোয়াট হি নিডেড টু ডু, নট লাইক ইন ফেভার অফ বাট এজ এ সেক্রেটারি জেনারেল হি ডিড ইট। এবং এই যে অবাঞ্ছিত ঘোষণা করে, nobody is saying anything. So this is what, because they know, আমরা একটা কথা বলি, সোজা কথা, ছাগল নাচে কুটির জোরে, এই কুটি তো সত্যতা। That is why it's his strength. That's what actually they are looking at. So this is like becoming a kind of frustrating and dismal. But the thing is that it's not about economy. It's not about any other thing. It's about people's lives. But nobody care about lives. That's what the thing. আমরা বলছি 41,788 people. Can you imagine one life is so precious, and these many people you are killing like, that, and everybody is like a spectator watching it like, without doing anything. Where is the মানবতা? মানবতার কথা বলে, মানবাধিকারের কথা এই দেশগুলোই বলে, পশ্চিমা ওয়ার্ল্ড। মানবতা তো, নৈতিকতা তো সব ধস নেমেছে। আপনার ফোক কিছু একটু বলার পরে কিন্তু ওখানে আর তেমন কিছু না, জাস্ট অনেকবার কিন্তু তাকে সমালোচনা করার পরে সেদিন বলেছে যে এটা নৈতিকতার অবক্ষয়। It's not about নৈতিকতা, it's about killing people. এটা তো আসলে ঐতিহাসিকভাবেই মানবতা নানা সময় নানাভাবে ব্যবহার করা হয়েছে। ইউক্রেন যুদ্ধের সময় মানবতা এক ধরনের হয়, গাজা যুদ্ধের সময় মানবতার অন্য ধরনের ব্যবহার হয়। আমি একটু মোহাম্মদ মালেক আপনার কাছে জানতে চাই, যখনই আসলে প্রফেসর গোলাম মাদবর বলছিলেন যে জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দিচ্ছিলেন নেতানিয়াহু, তিনি কিন্তু সেখানে স্পষ্ট করেছেন যে আমি এবার আসতাম না, আমি আসতে হয়েছে শুধুমাত্র ইসরায়েল নিয়ে এত বেশি অপপ্রচার চলছে যে আমি এখানে দাঁড়িয়ে কথা বলতে হবে। এবং একই সঙ্গে তিনি ঘোষণা দিয়েছেন ফুল ভিক্টরি। তিনি বলছিলেন বারবার যে ফুল ভিক্টরি না হওয়া পর্যন্ত তারা থামবেন না। অর্থাৎ জাতিসংঘে দাঁড়িয়ে তিনি গণহত্যা কিংবা যে অভিযোগগুলো আসছে সেসবের পক্ষে সাফাই তো গিয়েছেন, উল্টো আরো কিছুটা থ্রেটও করে গিয়েছেন। কিন্তু যে প্রশ্নটা এখন করতে চাই সেটা হলো, ইরান যখন যুক্ত হয়ে গেল, অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল সবশেষ এপ্রিলে একবার ইরান হামলা চালিয়েছিল, কিন্তু তখন আমরা দেখেছি আমেরিকা চেষ্টা করেছে ইসরায়েলকে সংযত করতে। এইবার সেটা করছে না। এবার ইসরায়েলের যে কোনো ব্যাপারে তারা সমর্থন দেওয়ার কথা বলছে, যদিও বাইডেন প্রশাসন শুধুমাত্র ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার বিষয়টাতে নিরুৎসাহিত করছেন, কিন্তু অন্য সাপোর্ট গুলো আছে। তাহলে এতদিন পর্যন্ত আমেরিকা যুক্ত হয়নি, এবার যুক্ত হয়েছে, এইটার রসায়নটা কি হতে পারে? জি দেখুন, প্রথমত কথা হলো যে ইসরায়েলের সাথে হামাসের যে যুদ্ধটা প্রথম শুরু হলো, ওই একেবারে শুরুতে নেতানিয়াহু কিন্তু একটা কথা বারবার বলেছেন, সেটি কি, যে হামাসকে নির্মূল না করা পর্যন্ত তাদের মিশন হলো, অবজেক্টিভ হলো হামাসকে নির্মূল করা।
কাজে হামাসকে নির্মূল না করা পর্যন্ত তাদের যে অভিযান গাজাতে সেটি চলবে। তো তার মানে কি, আমরা তখনই বুঝে গেছি যে আলটিমেট গোল ইসরায়েলের হলো ফিলিস্তিনিদের একেবারে ধ্বংস করে দেয়। তার মানে পুরো এলাকাটি তার অধীনে নেয়া, ইসরায়েলের অন্তর্ভুক্ত করা। আলটিমেটলি এই প্যালেস্টাইনের বা গাজা বা ওয়েস্ট ব্যাংক এগুলো ম্যাপটা পুরো চেঞ্জ করে ইসরায়েলের সঙ্গে নেওয়া, এটি হলো তার আলটিমেট গোল। এটি করার জন্য, এবং সে কোন অজুহাতে সেটি করেছে, যে আমাদের আত্মরক্ষা করার অধিকার আছে, কাজে আত্মরক্ষার্থেই আমরা এই কাজটি করছি। তো এই তখন থেকে কিন্তু তার এটা গোল। এবং এর যে গত 1 বছর ধরে যে সমস্ত ঘটনাগুলো আমরা ডেভেলপমেন্টগুলো দেখলাম, যে আমেরিকার প্রেসিডেন্ট বারবার তাকে বলছে, যুদ্ধবিরতির কথা বলছে, পার্মানেন্ট সিজফায়ারের কথা আমরা শুনেছি। একবার তো মানে একটা অস্থায়ী সিজফায়ারও হয়েছিল। তারপরে মানে গণহত্যা বা আর মানবহত্যা যেন না হয়, এই সমস্ত ব্যাপারে আমেরিকা বারবার কথা বলে আসছিল, প্রেসিডেন্ট বারবার বলছিল। কিন্তু দেখুন, এটি অনেকটা আমরা দেখেছি লিপ সার্ভিসের মতো। অর্থাৎ আমেরিকার প্রেসিডেন্ট যদি চান তাহলে ইসরায়েল যুদ্ধ বন্ধ করবে না, সেটি তো হতে পারে না, সেটি বিশ্বাস করার মতো অবস্থায় নাই। যেটি মাধবী খুব চমৎকার বলেছেন যে খুঁটির জোরেই তো সাগর। কিন্তু আমেরিকার প্রেসিডেন্ট চাইতে পারবেন কি, মানে কোন আমেরিকার প্রেসিডেন্ট কি কথাটা ওইটাই, তার মানে এটা লিপ সার্ভিস। আমেরিকার প্রেসিডেন্ট চাইতে পারেন না বলেই তো চাননি তিনি। কেন চাননি দেখেন, ওই যে জাতিসংঘ প্রসঙ্গে যেটি আলোচনা হলো, জাতিসংঘের কি করা আছে বলুন? জাতিসংঘে কি হয়, নিরাপত্তা পরিষদে যখন একটা প্রস্তাব উত্থাপিত হবে, আমেরিকা ভেটো দিলেই তো, আমেরিকা ব্রিটেন ভেটো দিলে তো সে তার মানে তো জাতিসংঘ তো বেসিক্যালি, মানে খুব খারাপ ভাষায় যদি আমি বলি তাহলে ছোট জগন্নাথ, তার কি নিজের কিছু করার আছে? করার নেই। এখন 50 যদি আপনাকে বাধ্য না করে জাতিসংঘের কোনো সিদ্ধান্ত একমত হতে, তাহলে আপনি সেটি, জাতিসংঘের উপায় নেই। এবার এই নেতানিয়াহু আরো কি বলে গেছেন, জাতিসংঘকে বলেছেন একটি অন্ধকার ঘর, মনে আছে কিনা দেখেন এই কথাটি তিনি বলেছেন। তার মানে এখন জাতিসংঘের দেখেন কত বড় অধ্যক্ষ, জাতিসংঘের মহাসচিবকে নিষিদ্ধ ঘোষণা করেছে, অবাঞ্ছিত ঘোষণা করেছে। তাহলে ইসরায়েল শুধু আমেরিকা কেন, মানে আন্তর্জাতিক বিশ্বকেও অবজ্ঞা করে। আন্তর্জাতিক বিশ্বের যে প্রতিনিধি তো ইউএন, যেটা আমাদের কমন কনসাস, তাই না? সেই জাতিসংঘটাকেও কিন্তু ইসরায়েল শুধু অমান্য করলে তো ভালো কথা ছিল, কতটা অবমাননাকর মানে কথা বলছে। জাতিসংঘের মহাসচিবকে পৃথিবীর আর কোন সদস্য রাষ্ট্র অবাঞ্ছিত ঘোষণা করছে এরকম বোধ হয় আমার মনে হয় দেশে। তাহলে এখন কথা হলো যে আপনি যে কথাটা বললেন, আমেরিকার প্রেসিডেন্ট কি পারেন? আসলে পারেন। সামনে নির্বাচন এসছে, তাই না? এই নির্বাচনে আমেরিকার 2 দলকেই দেখাতে হবে যে তারা ইসরায়েলের পক্ষে আছে। ইসরায়েল আমেরিকার সাথে সম্পর্কটা এমনই একটি বিষয় যেখানে ইসরায়েলের পক্ষে আমেরিকা নাই। এই কথা বললে আমেরিকাতে রাজনীতি সেই দল করতে পারবে, সেই প্রেসিডেন্টের প্রেসিডেন্সি থাকবে। এবং 16 ডিস্ট্রিক্টের জামাল ব্রোমেনের কথা নিশ্চয়ই আমরা ভুলে যাইনি। জামাল ব্রোমেন নির্বাচনে হেরে গেলেন আইপ্যাকের কারণে। এক্স্যাক্টলি। কাজেই অত বড় রিস্ক প্রেসিডেন্ট নেবেন না, তিনিও জানেন। এবং যেটা মাধব ভাই বললেন, যথার্থ বলেছেন যে ইসরায়েলের সাথে আমেরিকার প্রেসিডেন্টের গোপনে কি সম্পর্ক আছে বা কি নির্দেশ আছে, কি মানে কি বলে সমঝোতা আছে, সেটা তো আমরা জানি। আমরা তো শুনি, কিন্তু শোনার কথা তো আমরা বিশ্বাস করতে পারছি না, কারণ ভার্চুয়ালি কোনো ডেভেলপমেন্ট তো দেখছেন। আজকে সেই ক্লিনটনের সময় থেকে 2 স্টেটস সলিউশন নিয়ে কথা হচ্ছে, চুক্তি হয়েছে, কই 2 স্টেটস কি হয়েছে? তো আমেরিকা চাইলে কি 2 স্টেটস হতো না বহু আগে? If you're wondering, should I get my COVID shot? Think about other people. Set a date to get your COVID shot and RSV if eligible. Learn more at nj.gov/health/vaccines. কাজে আমেরিকার চাওয়া এটি চাওয়া না, এটি হলো আইওয়াস ইসরায়েলকে জাস্ট মানে, অর্থাৎ আমেরিকা তার নিজের স্বার্থে ইসরায়েলকে দরকার। মিডল ইস্টে তার একটা, ইসরায়েল কিন্তু আলাদা কোনো মানে একটা রাষ্ট্র হিসেবে দেখলে হবে। ইসরায়েল হলো আমেরিকার এজেন্ট,
তার এক্সটেন্ডেড পার্ট ইন মিডল ইস্ট। কাজেই কোনো মতেই তার সেই এজেন্টের অস্তিত্ব বিপন্ন হোক বা থাকবে, তার স্বার্থক্ষুণ্ণ হোক, এমন কোনো কাজ এটা অসংখ্যবারই আমাদের আলোচনায় হয়তো উঠে এসেছে, কিন্তু আমি আপনার কাছে এবার যে প্রশ্নটি নিয়ে করতে চাই সেটি হলো যে এর আগের বার যখন ইরান হামলা চালিয়েছিল এপ্রিলে, তখন কিন্তু ইসরায়েলকে সংযত করেছিল আমেরিকা। এবার কিন্তু আমেরিকার কোনো সংযত করছে না। সেই ক্ষেত্রে এই যুদ্ধটা কতটা বড় আকার ধারণ করতে পারে? না, সেটি দেখুন, এই রিসেন্টলি ইসরায়েল প্রভোকিং কিছু কাজ করেছে। নাম্বার ওয়ান কাজ হলো, দেখেন, হামাস প্রধান যখন ইরান সাপোর্ট করছেন, সেখানে ইরানের ভিতর ঢুকে তাকে হত্যা করে তাদের গেস্ট হাউসে, হ্যাঁ গেস্ট হাউস, তাই না? এরপরে দেখেন এখানে বৈরুতে যে হিজবুল্লাহ প্রধানকে রিসেন্টলি হত্যা করে। তো হিজবুল্লাহ তো কে? হিজবুল্লাহ হলো যার প্যাট্রোনাইজ করছে ইরান। তার মানে ইরানের উপর একের পর এক আঘাত কিন্তু ইসরায়েল করছে। তাহলে এই ক্ষেত্রে ইরানের কিন্তু কিছু করার নেই, পাল্টা আঘাত করা ছাড়া, বা এই সমস্ত আঘাতের মানে জবাব দেওয়া ছাড়া তার অন্য উপায় নেই। তো যখন ইরান ইনভলভ, ইরান তো আমেরিকার মানে ওয়ান অফ দি বিগেস্ট মানে এনিমি, তাই না? ইরান, এবং ইরানের স্যাংশন আছে, ইরানের রাশিয়ার মতো ইরানের এগেনস্টে আমেরিকার স্যাংশন আছে। কাজে এখন যদি আমেরিকা এই অবস্থায়, যেমন ইরান যে রিসেন্ট যে মিসাইল গুলো মানে নিক্ষেপ করলো এই যে গত 2 দিন আগে, এই প্রেক্ষিতে সর্বাত্মক আঞ্চলিক একটা যুদ্ধের দিকে যে যাচ্ছে এটি বোঝা যাচ্ছে। এবং তা হলে কিন্তু আমেরিকার অন্য কোনো গতি মানে উপায় থাকবে না তেহরানের সাথে আমেরিকা ইনসেলফ যুদ্ধে জড়িত হওয়া আছে। কাজে আমরা মনে করি যে আমেরিকা সেদিকে যাচ্ছে। এতে 2টি কাজ হবে, একটি ইসরায়েলকে যেমন ওইখানে আরো এম্পাওয়ার্ড করা হবে, আর একটা জিনিস ইরানকে দুর্বল করা যাবে। তাহলে হলো কি, মিডল ইস্টে আমেরিকার যে আধিপত্য আরো সুদৃঢ় হলো। এবং ইরানের সাথে যখন এগুলো ইসরায়েলের হতে থাকবে, আলটিমেটলি মাধবাই এটা বলেছেন যে যুদ্ধটা তো ইরান আর ইসরায়েল তখন করবে, যুদ্ধটা হবে তখন আমেরিকার সঙ্গে ইরান, এবং সেদিকেই গতি নিতে পারে, সম্ভাবনা বেশি। ইলেকশন না হলে একটা কথা, যেহেতু ইলেকশন আছে, অক্টোবর সারপ্রাইজ বলে একটা কথা আছে, এমন কোন কিছু আনইউজুয়াল ইভেন্ট এই সময় ঘটে যেটা ইলেকশনকে প্রভাবিত করে। তো ইরান ইসরায়েলের যে এখন যে অবস্থা যেখানে আছে, তেমনি একটা আনইউজুয়াল ইভেন্ট এটি। এই ইভেন্টে যদি মানে এই বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন যথাযথ মানে রিয়েক্ট করতে না পারে, তাহলে এটা অক্টোবর সারপ্রাইজ হিসাবে বুমেরাং হবে এই আগামী ইলেকশন। আমেরিকার আপাত দৃষ্টিতে এখান থেকেই যতটুকু আমরা বলতে পারি যে আলটিমেটলি বোধহয় আমেরিকার সাথে ইরানের একটা যুদ্ধ হতে পারে, এবং সেই সম্ভাবনাই বেশি। জি, আমি একটু প্রফেসর ডক্টর গোলাম মাতবো আপনার কাছে জানতে চাই, গার্ডিয়ানের ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স বিষয়ক এডিটর যিনি জুলিয়ান বার্গ, তিনি বলছিলেন যে নেতানিয়াহুর একটা দীর্ঘদিনের লালিত বাসনা ছিল আমেরিকাকে এই যুদ্ধে যুক্ত করা, এবং এই যুদ্ধের মাধ্যমে তেহরানের পারমাণবিক যে স্থাপনাগুলো আছে, কর্মসূচি আছে, সেটিকে ধ্বংস করা। নেতানিয়াহু এই ক্ষেত্রে এইবার সাকসেস হতে যাচ্ছে বলে তিনি মনে করছেন। আপনার কাছে কি মনে হয়? আসলে খুব সুন্দর, আমি একটু আগে সেই ইঙ্গিতটাই দিলাম। আসলে আলটিমেট তার বাসনাটা কি, যে নেতানিয়াহুর দিস ইজ হোয়াট এক্স্যাক্টলি উই আর লুকিং এট, যে যুক্তরাষ্ট্রকে নিয়ে ইরানকে ধরা। তো আমি একটু, আমাদের মালিক ভাই খুব থটফুল আলোচনা করেন উনি, আসলে আমার ওনার পয়েন্টগুলো খুবই ভালো লাগে। উনি আজকে যে পয়েন্টগুলো বললো মিডল ইস্টে, আসলে দেখুন, ইয়েস, ইসরায়েলকে এরা একটা এজেন্ট মনে করে ইয়াকে কন্ট্রোল করবে, মিডল ইস্টকে, ইসরায়েলকে দিয়ে। আমরা যদি একটু অপোজিট থেকে চিন্তা করি, হোয়াট ইজ দ্য নেট পজিটিভ থিংস কাম আউট অফ ইট, অর্থাৎ নেট গেইনটা কি যুক্তরাষ্ট্রের? আপনি নেট গেইনটা দেখবেন -100%, 0-0. United States could be very good friend to all those Middle Eastern countries. এবং আমি মনে করি এটা কিন্তু যুক্তরাষ্ট্রকে সব দিক দিয়ে কিন্তু আপনার বিতর্কিত অবস্থানে নিয়ে যায়। ইন্টারন্যাশনাল দেখুন রিলেশন, ইন্টারন্যাশনালি কিন্তু আমেরিকা is because of America mighty nation, America economy ভালো, still the country is actually doing the bilateral and multilateral thing with the United States. কিন্তু আপনি যদি অন্যদিকে দেখেন, যখনই বিভিন্ন ইস্যুতে কিন্তু the whole world is so upset what the United States is doing international. সো মেইন এখানে ইস্যুটা হচ্ছে তাদের এইটাই, গার্ডিয়ানে কিন্তু ঠিকই বলেছেন
যে আলটিমেটলি দিস ওয়ে দ্যাট ওয়ে কিন্তু গো টু। বাট আমি মনে করি যুক্তরাষ্ট্রের বোধ এই ফরেন পলিসিটা আমি সবসময় বলি ইজ হাইজ্যাক বাই সার্টেন পিপল, সার্টেন গ্রুপ অফ বেস্টেড গ্রুপ অফ পিপল। দেখবেন যে আপনার সবসময় কিন্তু এই গ্রুপটা কিন্তু অন্য কোনো পোর্টফোলিও না থাকলেও এইটার প্রতি কিন্তু থাকে, একবার চিফ হতে না পারলেও কিন্তু মেইন কন্ট্রোলিং কিন্তু থাকে। আলটিমেটলি যুক্তরাষ্ট্র কোনো লাভ হচ্ছে না, আমাদের বিলিয়ন বিলিয়ন ডলার ট্যাক্স পেয়ারের মানিগুলো চলতে হচ্ছে, একটা আনপ্রোডাক্টিভ। এবং সবচেয়ে বড় কথা, এই দেশটাই সবচেয়ে বেশি মানবাধিকারের কথা বলে। হোয়াট কাইন্ড অফ মানবাধিকার এটা? আপনি এতগুলো লোককে মেরে ফেলছেন সরাসরি। তো আসলে যে যখনই এটা দেখুন, আমাদের মালিক আরো সুন্দরভাবে বললেন যে এটা যে বাইডেন কিন্তু এবার কিন্তু জোরালো ভাবে কিছু বলেন নাই, এর আগের বার একটু বলেছিল, বরং আমি দেখেছি যে রণতরী পাঠিয়ে দিচ্ছে এবং বলেছে যে সৈন্যদের প্রস্তুত থাকার জন্য, যখনই দেখলো ইরান একটু তার পজিশন নিচ্ছে। সো হোয়াট ইজ দিস সেইং? এতে করে মনে হচ্ছে ওই যে কোয়েশ্চেনেবল যেটা আর কি আসলে রিলেশনশিপ নেতানিয়াহুর সাথে অন্তরালে যেটা হিডেন রিলেশনশিপটা ইজ কোয়েশ্চেনেবল। আর অক্টোবর সারপ্রাইজ যেটা আর কি মালিক ভাই যেটা বললেন, ইয়েস এই ইলেকশনে কিন্তু এটা বিরাট কিন্তু একটা প্রভাব ফেলে এবং মিডল ইস্টে এমন কিছু একটা হতে পারে যেটা কিন্তু তাই ইলেকশন হয়তো ইউজ করবে পলিটিক্স এর জন্য। হিউম্যান লাইফ এজ সার্টেন পিপল, পার্টিকুলারলি ফর দ্য পিপল দোজ হু আর, যারা মারা যাচ্ছে এই গ্রুপের প্রতি কারো কনসার্ন নাই। এই গ্রুপ কিন্তু সবখানেই মায় খাচ্ছে, রোহিঙ্গারা খাচ্ছে, কাশ্মীরে খাচ্ছে, আপনি এভরিওয়্যার দেখবেন এই গ্রুপটা, নোবডি টক অ্যাবাউট দ্যাট। অথচ ছোটখাটো কিন্তু অন্য গ্রুপ হলে কিন্তু সবাই চাপাইয়া পড়ে। মানবাধিকারের যে মালিক একটু আগে বললো ডিফারেন্সিয়াল ট্রিটমেন্ট হয়, আপনি বলেছিলেন বোধহয় যে মানবাধিকারটাকে বিভিন্নভাবে ইউজ করে। সো দিস ইজ হোয়াট দ্য থিং। সো গার্ডিয়ান মূলত সেটাই বলেছেন, আমরা দুজন যেটা বলতে চাচ্ছি, এবং আলটিমেটলি আমার মনে হচ্ছে এটা আসলে একটা খারাপের দিকে যাচ্ছে। এটা এখন বোধহয় আপনি প্রথম যেটা বললেন আউট অফ কন্ট্রোল হয়ে যাচ্ছে এটা, and that's what we are all, and we are all very concerned about it. এটা কিন্তু ওখানে থাকবে না, এটা তো আলটিমেটলি এখানে আসবে, এট হোম আসবে। যুদ্ধ তো আসলে ইসরায়েলের সাথে হবে না, যুদ্ধ তো হবে যুক্তরাষ্ট্রের সাথে ইরানের। আর ইরান তো এমন না সিরিয়া না, বুঝছেন? ইরান কিন্তু সিরিয়াও না, লেবাননও না, ইরান কিন্তু ইয়েমেনও না। ইরান is a mighty nation as well, and they have all kinds of things as well. আমি জানি হয়তো যুক্তরাষ্ট্র কাছে কিছু না, তারপরেও ক্যাজুয়ালিটি যেটা হবে আন্তর্জাতিকভাবে আমেরিকান যে নাগরিকদের যে জীবন যেভাবে আপনার বিপন্নের দিকে যাবে বা হুমকির দিকে যাবে, সো দিস আর কনসার্ন। এন্ড এট দ্য সেম টাইম আমরা বোধহয় আরেকটি ইকোনমিক রিসেশনের দিকে যাবো এই যুদ্ধটা লেগে যায়, কারণ ইন্টারন্যাশনাল কোঅপারেশন মাল্টিলেটারাল সবগুলো কিন্তু বন্ধ হয়ে যাবে। সো আমার মনে হচ্ছে সামরিক জায়গা থেকে ইরান এর মধ্যে তাদের সক্ষমতা দেখিয়েছে। ইসরায়েলের যে মিসাইল গুলো পাঠিয়েছে মাত্র 12 মিনিটে সেই মিসাইল গুলো গিয়েছে এবং তাদের পারমাণবিক কর্মসূচি অনেক দূর এগিয়ে গেছে। এই যুদ্ধ হয়তো সেটিকে আরো অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। আপনি বলছিলেন প্রফেসর গোলাম মাদবর, কারো লাভ হচ্ছে না আমেরিকার এই যুদ্ধের কারণে, কিন্তু একজন মনে লাভবান হচ্ছেন, ডোনাল্ড ট্রাম্প। তিনি কিন্তু এর মধ্যেই বলতে শুরু করেছেন যে কামালা হ্যারিস এবং জো বাইডেন প্রশাসনের দুর্বলতার কারণে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা করা যাচ্ছে না। তিনি টুইট করছেন এবং তিনি এই সুযোগটা আগামী নির্বাচনে কতটা নেওয়ার চেষ্টা করবেন। উনি ক্ষমতায় নাই তো ওই জন্যই বলছেন, উনি ক্ষমতায় থাকলে এটা এতদিন বোধহয় যুদ্ধ লেগে যেত, কিন্তু তিনি তো এর ফায়দাটা আগামী নির্বাচনে নেওয়ার চেষ্টা করবেন। জি, এবং আমাদের মতো লোক, আমাদের গ্রুপের লোকেরা অনেকেই বলছে, বিশেষ করে যে তার সময় যুদ্ধ হয়নি, পরিস্থিতি কিন্তু এক এক সময় এক এক পরিস্থিতি, এবং সে কিন্তু তার যে কথাগুলো বলছে, রেটরিক যেগুলো ইউজ করছে, সেগুলো তো আসলে সাংঘাতিক ডেঞ্জারাস কাইন্ড অফ রেটরিক। সুতরাং এই যে বললো যে আমরা বাইডেন কিল করতেছে মুসলমানদেরকে, বাইডেন কিছু বলছে না, আমরা বোধহয় ট্রাম্পকে ভোট দেবো এইবার, আমার মনে হয় তাদের একটু চিন্তা করা উচিত, একটু ব্যাকগ্রাউন্ডে চিন্তা করে, যুক্তি দিয়ে চিন্তা করে, হোয়াট ইজ দে আর গোইং টু, অ্যাট লিস্ট উই নো দ্য লিমিট অফ দিস পিপল, উই ডু নট নো দ্য লিমিট অফ দ্যাট পারসন। এবং সে লিমিট তাকে হিডেন না, সে প্রকাশ্যে বলছে, এন্ড হি ইজ গোইং টু ডু ইট। আপনি জানেন গাজা রিয়েল এস্টেট নিয়ে কিন্তু অলরেডি একটা গ্রুপ কিন্তু প্ল্যানিং শুরু করে দিয়েছেন। ওই মালিক ভাই যেটা বলেন ওয়েস্ট ব্যাংক, গাজা, এগুলো থাকবেন না, তাদের আলটিমেট ইয়া হচ্ছে, পুরো ইয়াটাই হচ্ছে তাদের, ইটস গিভেন বাই দ্য গড, দ্যাটস হোয়াট দে ক্লেম এন্ড হোয়াট দে কল রিভার টু সি, ইটস অল অ্যাবাউট দ্যাট। আপনি দেখুন এতগুলো লোক মেরে ফেলে, আমার কাছে অবাক লাগে যে হোল ওয়ার্ল্ড ইজ এ স্পেক্টেটর। জাতিসংঘ যা পলিটিক্যাল সায়েন্টিস্ট লাস্টকে একটা কথা বলেন, এটা শুয়ারের খোয়ারের মতো বলে যে ইনইফেক্টিভ পার্লামেন্ট গুলাকে, দ্যাটস হোয়াট ইট হ্যাজ বিকাম। জাতিসংঘ কিছুই হচ্ছে না, কিন্তু জাতিসংঘের সেক্রেটারি জেনারেলকে অবাঞ্ছিত ঘোষণা করছে, এবং এখানেও কিন্তু দেখুন কোন একটা কান্ট্রি কিন্তু কিছুই বলছে না, সে বলে গেছে। সো হোয়ার ইজ দোজ কন্ট্রোল, হোয়ার ইজ দোজ সিভিলিটি, হোয়ার ইজ লাইক মানবতা, কিসের হিউম্যান রাইটস এর কথা বলেন আপনি, যেখানে হিউম্যানিটি টোটালি অ্যাবসেন্স।
So this is a great concern. আমি জানি certain group going to be benefited, and that's what they do. They do not care about the people's life. They care about their own agenda, political agenda. এবং অনেকে আবার কিন্তু এতে কিন্তু উপকৃত হচ্ছে, তাদের হচ্ছে অস্ত্র ব্যবসা। এবং এই অস্ত্র ব্যবসা কিন্তু একটা বিরাট ব্যাপার। ইউরোপের অনেকগুলো কান্ট্রি আছে যেগুলোকে ইসরায়েলকে দিচ্ছে। আমরা দেখেছি কানাডা কিছু কিছু বলছে যে কিছু অস্ত্র দেবে না, কতগুলা দেবে। হোল ওয়ার্ল্ড ইজ অ্যাকচুয়ালি মেকিং প্রফিট আউট অফ দিস দ্য ক্যাটাস্ট্রফিক সিচুয়েশন। অর্থাৎ কারোর জন্য হচ্ছে এটা জয়েস, আর কারোর জন্য এটা হচ্ছে একটা ফ্যাটালিটিস এন্ড লাইফ এন্ড লাইফ। আলুর গুদামে আগুন লাগার পর অনেকে আলু পোড়া খাওয়ার ফায়দাটা নিচ্ছে। আমি একটু মোহাম্মদ মালিক আপনার কাছে জানতে চাই, সেটা হলো যে কথাটি আমি জিজ্ঞেস করেছিলাম প্রফেসর গোলাম মাতবরের কাছে, সেটা হলো ট্রাম্প ফায়দা নিচ্ছেন। ট্রাম্প বলছেন যে এতদিন ধরে বাইডেন প্রশাসনের একটা কৃতিত্ব হিসেবে দেখানো হতো যে তারা মধ্যপ্রাচ্য পরিস্থিতিকে কিছুটা হলো নিয়ন্ত্রণে রেখেছেন, কিন্তু এখন সেটা নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। তাই আগামী নির্বাচনে ট্রাম্প এটিকে ইস্যু করে কতটা ফায়দা নিতে পারবেন? না দেখুন, ট্রাম্প তো ফায়দা নিতে চাবেন, সেই জন্য তো এই ইস্যুটি অক্টোবর সারপ্রাইজ হিসাবে সামনে এসছে। এখন কে কতটা ফায়দা এখান থেকে নিতে পারে, বাইডেন বা ডেমোক্রেটিক পার্টি কতটা নিজেকে মানে এসকেপ করতে পারে ধ্বংস থেকে, আর ট্রাম্প কতটা ফায়দা নিতে পারে, এটা এবং রাজনৈতিক লড়াই সেটা হওয়াটাই স্বাভাবিক। কিন্তু একটি জিনিস মনে করতে হবে, সেটি হলো যে ট্রাম্প যে দাবিটি করেন, তিনি থাকলে ইরান আরো দুর্বল হয়ে যায়, ইরান এত সামনে আসতো না, এবং মিডল ইস্টে এই মানে ইসরায়েল এবং গাজার কোনো যুদ্ধ হতো, এটা উনি বলেন, ইউক্রেনের যুদ্ধ হতো না, এই সমস্ত কথা। কিন্তু বিষয়টা হলো এরকম যে সিচুয়েশন কখন কোন সিচুয়েশন হয়, সেই সিচুয়েশন ডিপেন্ড করে যে দুইটা রাষ্ট্র যুদ্ধাবস্থা বা যুদ্ধে লিপ্ত হয় কিনা। তো সেরকম একটা অবস্থা যে কোনো প্রেসিডেন্টের সময় যদি হতো, এটাই হতো, তাই হতো। বরং ট্রাম্প বাইডেন যতটা পলিশড ভাবে জিনিসগুলোকে হ্যান্ডেল করার চেষ্টা করছে, ট্রাম্প আরো রাফলি সেটা হ্যান্ডেল করতো এবং ডিজাস্টার আরো বড়। আপনার মনে আছে কিনা যে যখন ট্রাম্প প্রেসিডেন্ট ছিল, হ্যাঁ যুদ্ধ হয়নি মিডল ইস্টে, কিন্তু একটা জিনিস তিনি যে ইসরায়েলের কত বড় শুভাকাঙ্ক্ষী তখনই আমরা দেখেছি। কারণ তিনি কিন্তু তেল আবিব থেকে আমেরিকার মানে এমবাসি সরিয়ে নেয় জেরুজালেম। নিউ ইয়র্কে প্যালেস্টাইনের একটা কনসুলেট ছিল, তিনি সেটি বন্ধ করে দেন। তারপরে কি দেখেন যে এই যে মোস্ট রিসেন্টলি যখন এই যে জয়েন্ট সেশনে বক্তৃতা করতে আসলেন নেতানিয়াহু, ট্রাম্প কিন্তু দেখা করেছেন খুব আগ্রহ করে, কামালা হ্যারিস কিন্তু দেখা করেন। এবং আপনার মনে আছে নিশ্চয়ই ডিবেটে তিনি কামালাকে আক্রমণ করছিলেন যে কামালা ইসরায়েল বিদ্বেষী, সেটি প্রমাণ করার জন্য তিনি, মানে হলো তিনি ইসরায়েলের বন্ধু, প্রকৃত বন্ধু তিনি। তার মানে তো উনি নানাভাবে তার কার্যকলাপে বুঝিয়ে দিয়ে দিচ্ছেন যে তিনি ইসরায়েলের আরো বড় বন্ধু। শুধু আমরা দেখলাম যে ভাইস প্রেসিডেন্ট এখানে মানে আইনগত ভাবে কংগ্রেসের যখন জয়েন্ট সেশন হয় সেখানে প্রিসাইড করে, এটি হলো ট্রেডিশন, নীতি নিয়ম, তাই না? কমলা হ্যারিস সেখানে যে সেই প্রিসাইডও করেননি, কিন্তু সেদিন তিনি মানে আউটসাইড জয়েন্ট সেশন নেতানিয়াহুর সাথে দেখাও করেনি। যে কারণে বরং পাল্টা বলা হচ্ছে যে সে ইসরায়েল বিরোধী, তিনি ইসরায়েলের সবচেয়ে পর কাজে যিনি মানে তার ওই যে বলে এক এক সিচুয়েশনে এক এক রকম রং নিয়ে তিনি আসেন, কিন্তু বহুরূপী মানুষ যিনি নিজেকে প্রমাণ কখনো কখনো কোনো সিচুয়েশন দিয়ে প্রমাণ করার চেষ্টা করেন তিনি বাইডেনের চেয়ে বড় ইসরায়েল প্রেমিক, আবার কখনো যে সেই যখন সিচুয়েশন অন্যরকম হয় সেখানে তিনি ওই ক্রেডিটটা নিতে চান। তা জনগণ তো এটা চিনে। এখন দেখুন তারপরে কথা হলো যে ইলেকশনে এটা কি হবে, আলটিমেটলি যেটা হয় যখন যে সরকারে থাকে, জনগণের যখন সাফারিং হয়, জনগণ কিন্তু সেই সরকারের দোষটাই দেয়, নিউট্রালি তখন কিন্তু বিচার করার সুযোগ থাকে না। যেমন ধরেন যদি ইরানের সাথে আমেরিকার যুদ্ধটা শুরু হয়েই যায়, একেবারে ইমিডিয়েট এফেক্টটা কি হবে, গ্যাসের দাম বেড়ে যাবে, সাপ্লাই চেনের ডিজাস্টার হবে, যেটা কোভিড এর সময় হয়েছে, দ্রব্যমূল্য আবার বেড়ে যাবে, যেখানে 3 নিচে নামিয়ে এনেছে ইনফ্লেশন রেট, হু করে আবার বেড়ে যাবে। আলটিমেটলি সাফার করবে কে? জনগণ। জনগণ যখন সাফার করে তখন যে ক্ষমতায় থাকে দোষটা তারই। কেন সাফারিং হলো সেটি না, সেই জন্যই তিনি যে সেই চেষ্টাটি তিনি করছেন, এগুলো প্রভোগ করে করে যেন যুদ্ধটা শুরু হয়ে যায়, জনগণের মধ্যে ভোগান্তি আসে, তিনি সেইটার ফলটা তিনি ঘরে তুলতে পারেন।
সেদিকে তিনি যেতে চাচ্ছেন। তো দেখা যাক কি হয়। অর্থাৎ ইন্টারনাল রাজনীতিতে তিনি সুযোগ নেওয়ার চেষ্টা করছেন। আমরা একটা ছোট্ট বিরতিতে যাব, বিরতি থেকে ফিরে আমরা এই বিষয়ে আরো আলোচনা করব। দর্শক আমাদের সঙ্গেই থাকুন। If you're wondering, should I get my COVID shot? Think about other people. Set a date to get your COVID shot and RSV if eligible. Learn more at nj.gov/health/vaccines. আবার স্বাগত। পাওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে আমাদের সাথে অতিথি হিসেবে যুক্ত আছেন মনমাওতি ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর গোলাম এম মাদবর এবং স্ট্যান্ডার্ড এক্সপ্রেসের সিও ও রাজনৈতিক বিশ্লেষক মোহাম্মদ মালেক। আপনাদের দুজনকে আবারও স্বাগত। প্রফেসর ডক্টর গোলাম এম মাদবর, যে বিষয়টি জানতে চাই অক্টোবর সারপ্রাইজ। আমরা বারবার করে আমাদের আলোচনার প্রথম অংশে এই বিষয়টি এনেছি। সিএনএন যে বিষয়গুলো বলছে যে এই অক্টোবরে হোয়াইট হাউস তিনটি চ্যালেঞ্জকে মূল সমস্যা হিসেবে দেখতে যাচ্ছে। একটা হলো পোর্ট ওয়ার্কারদের যে স্ট্রাইক চলছে, যেটি ইনফ্লেশনটাকে আরো বাড়াতে পারে। দ্বিতীয়টি বলছে মধ্যপ্রাচ্যের সংকট, এবং তৃতীয়টি তারা বলছে হারিকেন হেলেন, এটিকে সামাল দিতে হোয়াইট হাউস কতটা ভালোভাবে দক্ষতার সঙ্গে সামাল দিতে পারছে। অন্যদিকে ট্রাম্পের জন্য যে বিষয়টাকে নেতিবাচক হিসেবে বলা হচ্ছে সেটা হলো 2020 সালের নির্বাচনের ফলাফল জালিয়াতির ক্ষেত্রে এখন যে মামলাটি চলছে সেখানে আরো 165 পৃষ্ঠার নতুন করে তথ্যগুলো এসেছে। আপনি এই বিশ্লেষণটাকে, সিএনএন এর এই বিশ্লেষণটাকে কিভাবে দেখছেন? এইটি আসলে তাদের জয় পরাজয়ের ক্ষেত্রে আসলে কতটা ফ্যাক্টর হবে? আসলে আমরা একটু আগে একটু টাচ করছি, সিএনএন কিন্তু আসলে সুন্দর ফোরকাস্টিং করেছেন যে বিশেষ করে মিডল ইস্টের যে এটা আমরা যেটা বলছিলাম, মালিক ভাই যে বললো সাপ্লাই চেইন ইজ গোইং টু বি রিয়েলি ভেরি এফেক্টেড লাইক হোয়াট হ্যাপেন্ড ডিউরিং দ্য কোভিড টাইম। দ্যাটস গোইং টু অ্যাকচুয়ালি শুট আপ। ইনফ্লেশন বলেন, আপনার কমোডিটি প্রাইস, এভরিথিং ইজ গোইং টু গো আপ। এবং হেলিনের যে আপনার যে ডিজাস্টারটা যে কিভাবে ম্যানেজ করছে, আমি মনে করি যে অ্যাকচুয়ালি দে আর ওয়ার্কিং ভেরি হার্ড অন দ্যাট। আমরা জানি কমলা হ্যারিস অলরেডি ওয়েন্ট টু দ্য গ্রাউন্ড, because this is a very ভয়াবহ। আমরা জানি more than 100 people, I believe, died as a result of this Helene. So what actually need to do, আমি মনে করি যে এটা তাদের যেটা করা উচিত কমলা হ্যারিস এবং বাইডেন, কারণ বাইডেন যদি ইলেকশন রান করছে না, বাইডেনের সবকিছু কিন্তু আপনার কমলা হ্যারিস উপর পড়বে, বিকজ শি ইজ দ্য ভাইস প্রেসিডেন্ট। আমার মনে হয় দে শুড স্ট্যান্ড বাই দ্য পিপল, দে শুড লুক আফটার। আমরা যেটা করি, আপনার কোনো ডিজাস্টার হলে, আমার রিসার্চ আসলে ডিজাস্টার ম্যানেজমেন্টের উপর, ডিউরিং দ্য ডিজাস্টার আমরা সব একবারে হুমড়ি খেয়ে পড়ি এবং ডিজাস্টারের পরে তাদের কোনো খবর থাকে না। এই জিনিসগুলো বোধহয় একটু চিন্তা করা, অর্থাৎ শর্ট টার্ম লং টার্ম এই যে প্ল্যানগুলো বোধহয় করা উচিত, এবং যাদেরকে যে ধরনের আপনার ফাইন্যান্সিয়াল এইড দিতে হবে, যাদেরকে যেভাবে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য, আমার মনে হয় এই ধরনের কমিটমেন্ট গুলো তাদের করা উচিত, এবং এগুলো ফিজিক্যালি they should actually demonstrate that. So that's what something is going to be other, like, the effects on the election. আর যেটা প্রেসিডেন্ট ট্রাম্প যে বিভিন্ন মিসইনফরমেশন ডিসইনফরমেশন আমরা জানি চালিয়ে যাচ্ছে, আমার মনে হয় না those are going to be actually affecting this October surprise. সে এটাও বলেছেন যে একটু আগে আমাদের মালিক ভাই যেটা বললেন যে সে হলে কিন্তু আজকে এটা হতো না মিডল ইস্টে। আমি বললাম যে এটা আপনার যে আরো হয়তো ওয়ার্সও হতে পারতো মিডল ইস্টের, যে সে দেশকে ক্ষমতায় থাকতো, কারণ তার যে ইঙ্গিত গুলো, তার যে বিভিন্ন প্ল্যান গুলো। তো আপনার ইনফ্লেশন, হেলেন, আর একটা পয়েন্ট অফ মিডল ইস্ট, তিনোটাই কিন্তু ইজ ভেরি ইম্পর্টেন্ট, এবং এগুলো কিভাবে হ্যান্ডেল করছে। সারপ্রাইজ থিং, এনিথিং ক্যান হ্যাপেন এনি টাইম। বিশেষ করে মিডল ইস্টের ব্যাপারে কিন্তু আমরা জানি না হোয়াট ইজ গোইং টু টেক টার্ন। সো ডেমোক্রেটিক পার্টিকে পার্টিকুলারলি, ইনক্লুডিং বাইডেন, they got to be very careful, because otherwise it's going to really pay a big price for them, because they are in power. In power থাকলে যেটা সমস্যাটা হয়, if you do not handle it, people see it. Other person is going to say, I will do this, I will do that, but when the person is going to be in that position, তখনই কিন্তু মানুষ দেখতে পাবে। এখন তো আর দেখতে পাচ্ছে না। সবসময় কিন্তু এই করবে সেই করবে এগুলাই কিন্তু সবাই বলে, কতটুকু করে সেটা হচ্ছে রিয়ালিটিতে আসলে তখনই তাদের লিডারশিপটা কিন্তু টেস্ট করা যায়। সো দিস থ্রি থিংস ভেরি ইম্পর্টেন্ট আপনার লং টার্ম। এবং আমি বললাম যে ইমিডিয়েট শুধু রিলিফ দিয়ে বা কোনো ধরনের ইমিডিয়েট যে অ্যাসিস্ট্যান্স দিয়ে এটা না করে, তাদের কিন্তু লং টার্ম কিন্তু রিহ্যাবিলিটেশনটা করা উচিত। তাহলে কিন্তু মানুষ বুঝবে যে ইয়েস, দিস পিপল দে টেক কেয়ার অফ আস, স্ট্যান্ড বাই দ্য পিপল, আমাদের বিপদের দিনে থাকে। এবং কমলা হ্যারিস যেটা যথার্থ গিয়েছেন, সাথে চলে গিয়েছেন, এবং আমি মনে করি তাদের আরো ফ্রিকোয়েন্ট বোধহয় যাওয়া উচিত এই অক্টোবরের ভিতরে আর কি। সো দিস ওয়ে। আর ইকোনমি, ইনফ্লেশন ভেরি গুড, 3% চলে আসছে,
কিন্তু মিডল ইস্টেরটা কিন্তু আমার মনে হচ্ছে দ্যাট মাইট অ্যাকচুয়ালি কজ the economy. So that is going to be also something that they need to plan. So that is not going to go beyond the control, as you said at the very beginning of the program. জি, অনেক ধন্যবাদ। মোহাম্মদ মালিক ভাই, আপনার কাছে জানতে চাই এই তিনটা ফ্যাক্টর হোয়াইট হাউসের জন্য এবং অন্যদিকে ট্রাম্পের ক্ষেত্রে এই 165 পৃষ্ঠা নতুন তথ্য লিক হওয়া, সেগুলো বের হয়ে আসা, সেগুলো তার নির্বাচনে আদৌ কোনো প্রভাব ফেলবে কিনা? জি, দেখুন, মাদুর ভাই তো সুন্দর বিশ্লেষণ করলেন। তো আমরা মিডল ইস্ট নিয়ে তো কথা বলেছি, নতুন করে আর এই প্রসঙ্গে বলছি না। তারপরে যেটা হ্যারিকেন, এটা সেকেন্ড ডেডলিয়েস্ট একটা হ্যারিকেন, যেটা এর আগে সবচেয়ে বড় ছিল ক্যাটরিনা 2005-এ। এরপরে দিস ইজ দ্য সেকেন্ড হাইয়েস্ট ডিজাস্টার। তো দেখুন, ন্যাচারাল ডিজাস্টারে মানুষের মানে এই মতো ঝড়কে তো আর একটা গভর্নমেন্ট ফিরাতে পারে। এটা নানা কারণে ঝড়ের সৃষ্টি হয়েছে, প্রাকৃতিক একটা ডিজাস্টার, এটা গভর্নমেন্ট ঝড়কে থামিয়ে দিতে পারে। গভর্নমেন্টের দায়িত্ব যেটা হলো যে ডিজাস্টার ঘটে যাওয়ার পর মানে এই যে মানে ঝড়ের পরে যে মানে অ্যাসিস্ট্যান্স প্রোগ্রামগুলো নিয়ে ক্ষতিগ্রস্তদের কাছে কতটা সাকসেসফুলি রিলিফ করতে পারে, বিপদ থেকে রক্ষা করতে পারে, দ্যাট ইজ দ্য গভর্নমেন্ট মানে ব্যর্থতা বা সার্থকতা। এক্ষেত্রে যেটি হলো যে দুটো মাধ্যমে যেমনটি বললেন যে দুটি প্ল্যান গভর্নমেন্টকে করতে হবে। একটি হলো যে শর্ট টার্ম, যে এই মুহূর্তে যারা ক্ষতি 200-র বেশি লোক মারা গেছে এখন পর্যন্ত তথ্য আছে 4টি স্টেটে। কাজেই এই যে ইমিডিয়েটলি তাদেরকে রেস্কিউ করার জন্য বা রিলিফের জন্য যে সমস্ত শর্ট টার্ম স্টেপস গুলো মেজারমেন্ট নেওয়া দরকার, সেইগুলো অ্যাভেলেবল করা। নাম্বার 2, এদেরকে রিহ্যাবিলিটেশনের জন্য ভবিষ্যতে একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা করা। এবং আমি তো মনে করি যে প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট দুজনেই কিন্তু এই বিষয়ে তাদের সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। মানে বুধবার দিন তো কামালা হ্যারিস গিয়েছে সমস্ত স্টেটগুলোতে, এবং বাইডেনও কিন্তু আজকে গতকাল গিয়েছেন, জর্জিয়াতে গিয়েছেন তিনি, এবং আপনার এই নর্থ ক্যারোলাইনাতে গিয়েছেন, তাই না? এবং সেখানে কিন্তু দেখেন যে ফ্লোরিডা রিক স্কট, যে রিপাবলিকান যিনি সিনেটর, তার সঙ্গে ছিলেন। তারপরে লিন্ডসে গ্রাহাম তার সঙ্গে ছিলেন। তিনি চেষ্টা করছেন, কামালা সেখানে আছেন। আমি মনে করি যে যদি তৎপরতাটা কতটা যোগ্যতার সঙ্গে করতে পারছেন সেটার উপর অনেক কিছু নির্ভর করবে। যদি হ্যারিকেন তাদের হাতে ছিল না, কিন্তু এই যে এখন যে রেস্কিউ প্ল্যান বা প্রোগ্রামটা, এটি যদি খুব সাকসেসফুলি তারা করতে পারে, আমাদের হাতে একটু সময় কম আছে। আচ্ছা, আরেকটা জিনিস আমি একটু আলোচনা হয়নি, আমি জাস্ট 1 মিনিট সময় নেই এই প্রসঙ্গে। সেটা হলো মানে পোর্ট ওয়ার্কার স্ট্রাইকটা, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। বন্দরগুলো বন্ধ হয়ে গেছে, কি হচ্ছে, ইম্পোর্ট এবং এক্সপোর্ট বাণিজ্য বন্ধ। তার মানে কি, ওই যে সাপ্লাই চেইনের ডিজাস্টার যেটা বারবার আমরা বলছি, এটিকে ইমিডিয়েটলি একটা সলিউশনে আসতে হবে। আপনার কাছে পরের প্রশ্নটি সেটি হলো যে নেত্র নিউজ একটি নিউজ তারা পাবলিশ করেছে আজকে, সেটি হলো যে সজীব ওয়াজেদ জয়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র, তিনি ওয়াশিংটন ভিত্তিক একটি প্রতিষ্ঠান SGD স্ট্রাইক গ্লোবাল ডিপ্লোমেসির সাথে $200,000 একটি লবিস্ট হিসেবে 6 মাসের জন্য চুক্তি করেছেন। এই চুক্তিতে তাদের লক্ষ্য হলো ডোনাল্ড ট্রাম্পের সাথে আওয়ামী লীগের একটা ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করা, এবং যে দুইজন অর্থাৎ লবিস্ট ফার্মের যে দুইজন দায়িত্ব পালন করছেন, তারা দুজনেই 2016 নির্বাচনী ক্যাম্পেইনের সময় ট্রাম্পের অ্যাডভাইজার হিসেবে কাজ করেছেন। এর আগে 2005 সালে এই ধরনের ঘটনা ছিল, কিংবা এর আগে আমরা বিভিন্ন সময় শুনেছি বিএনপিও আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে নানা ধরনের লবিস্ট ফার্ম নিয়োগ দিয়েছিল। এই ধরনের লবিস্ট ফার্ম শেষ পর্যন্ত কতটা আসলে ভালো ভূমিকা রাখতে পারে, কিংবা কতটা নৈতিক, এই বিষয়টা একটু যোগ করবেন 1 মিনিট। না, এটা নাথিং আনইউজুয়াল এবং ইলিগাল এই আমেরিকাতে এই লবিস্ট ফার্ম অ্যাপয়েন্টমেন্ট করা, এটা কোনো আনইউজুয়াল ঘটনা না। এবং এটা অ্যাক্ট আছে, যেটা হলো ফরেন এজেন্টস রেগুলেশন অ্যাক্ট বা FARA, তার আওতায় এই সমস্ত লবিস্টগুলো নিয়োগ করা হয় এবং কন্ট্রোল করা হয়। যেটি মেনলি করা হয়, সেটার উদ্দেশ্য হলো যে আমেরিকার যে পলিসি মেকার্স আছে তাদেরকে প্রভাবিত করা, ফার্ম নিয়োগ যেতে হবে তাদের মাধ্যমে প্রভাবিত করা, যারা নিয়োগ দিবে তাদের স্বার্থ দেখার জন্য। তো এক্ষেত্রে জয় যেটি করেছে সেটি হলো যে আওয়ামী লীগকে যে অন্যায়ভাবে একটা নির্বাচিত সরকারকে মানে 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 ক্ষমতাচ্যুত করা হয়েছে সেটি প্রমাণ করা। আরেকটি হলো যে এটি হলো প্রমাণ না, এটি হলো পলিসি মেকার্সদের কনভিন্স করা, বোঝানো। আরেকটি যে বোঝানো, এবং আরেকটা জিনিস হলো যে
কেন আওয়ামী লীগ ক্ষমতায় থাকা দরকার, তাতে আমেরিকার লাভ। আমেরিকার যারা এই যে সমস্ত পলিসি মেকার্স আছেন, আপনি স্পেশালি সিনেট এবং হাউসে যারা আইন প্রণেতা আছেন, তারাই মেনলি প্রভাবশালী লোক। তারা সবাই কিন্তু বিভিন্ন দেশের হয়ে কাজ করতে পারে, বিভিন্ন ইস্যুতে কাজ করে, কি আলটিমেটলি কিন্তু তারা দেখে যে আমেরিকার জন্য সেটাই আমেরিকার স্বার্থের পরিপন্থী না স্বার্থের পক্ষে। তো আওয়ামী লীগের বা জয়ের উদ্দেশ্য হলো এটা বোঝানো যে আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে, এই রবিশ ট্রাম্প এটি বুঝাবে পলিসি মেকারসদের, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে আমেরিকার স্বার্থটা অক্ষুণ্ণ থাকবে। তো এইটা বুঝানো। তো এটি কতটা কাজ করবে, আদৌ কোন কাজ করতে না পারে, আবার হয়তো করতেও পারে, কিন্তু তার একটা প্রচেষ্টা এটা মাত্র। জি, অনেক ধন্যবাদ আপনাকে প্রফেসর গোলাম মাদবর। আপনার কাছ থেকে এই বিষয়ে 1 মিনিট নেব। সেটি হলো বিষয়টি লিগ্যাল কিন্তু কতটা নৈতিক। আসলে দেখুন, এটা উনি যে লবিস্ট হিসাবে যে আমেরিকান প্রভাব যেটা করতে চাচ্ছেন যে আওয়ামী লীগের ফেভারে, এটা কোয়াইট ইউজুয়াল। এগুলো কিন্তু অনেক মালিক ভাই সুন্দরভাবেই বলেছেন, সবাই করেন। My question is that where the money came from, $200,000 lot of money, so that's something that আমার মনে হয় যুক্তরাষ্ট্রকে বোধহয় বলার কোনো অপেক্ষা রাখে না যে কি হয়েছে না হয়েছে। যুক্তরাষ্ট্র কিন্তু আপনার রিপাবলিকান, ডোনাল্ড ট্রাম্পের যে ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট যেটা এবং ডেমোক্রেটিক ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট যেটা, they have all the information. They have all those things, what's happening in this country and what happened in the country in the past during Aওয়ামী লীগ। তো স্বাভাবিকভাবে এটা তার রাইট, সে ডেফিনেটলি ইন ফেভার অফ হিজ পার্টি ইজ ট্রাইং টু ডু ইট। কিন্তু আমার মনে হচ্ছে না যে খুব একটা বেশি এটাতে খুব একটা লাভবান হবে, যদি কোনো কিছু না করতে পারে ফরমার প্রেসিডেন্ট ট্রাম্প, যদি ক্ষমতা আসতে না পারে, ইটস নট গোইং টু গো এনিওয়্যার, বিকজ তারা মনে করে যে ক্লিন্টন ফ্যামিলি, বাইডেন, these are allies to President Yunus. So এটা জন্যই সে চাচ্ছে যে অপোজিটে যেতে হবে। They are not going to get any actually kind of yield opportunities from this government, Biden government. So that's what he's trying to do it. Opposite যাবে। But কথা হচ্ছে যে এটা আওয়ামী লীগের সাথে কতটুকু in terms of সামঞ্জস্যতা, যে অন্য একটা পার্টিতে যাওয়া, are you going for your party's favor or are you going for the personal favor? So those are the things I think need to question. আমি যেটা পলিটিক্স মনে করি, প্রত্যেকটা পলিটিক্যাল পার্টিতে ম্যানিফেস্টো আছে, সেই ম্যানিফেস্টোর সাথে কি যায় তার সাথে যে রিপাবলিকান পার্টির, দ্যাটস এ কোয়েশ্চেনেবল টু অলসো। আমি আপনাদের দুজনকে ধন্যবাদ। আমি হয়তো এই প্রশ্নটি করতাম যে কেন কামালা হ্যারিসকে ঘনিষ্ঠতা তৈরি করতে না আছে, কেন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আওয়ামী লীগ ঘনিষ্ঠতা তৈরি করতে চাইছে। প্রফেসর গোলাম মাদবর, আপনি হয়তো উত্তরটি দিয়েছেন যে আসলে তারা ডেমোক্রেটিকদেরকে ভাবছেন প্রফেসর ইউনূসের ব্যাপারে অনেক বেশি আন্তরিক, সেখানে হয়তো রিপাবলিকানদেরকে বেছে নিয়েছে। এটা এক ধরনের রাজনৈতিক পলিসি। আপনাদের দুজনকে ধন্যবাদ। আমাদের সময় শেষ হয়ে গিয়েছে এবং দর্শক যারা দেখছিলেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের মতো। ভালো থাকবেন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।